আচ্ছা, কারো আগের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন ছিল আছে বা যে কোনো বিষয়ে? ওকে, ধরে নিলাম নাই। আমি তাহলে আজকে জাস্ট প্রথমে আপনার প্রথম দিন যেগুলো ছিল ওইটা আমি আরেকবার ছোট করে রিভিউ করি, আমার জন্য একটু সুবিধা হবে। তাহলে আপনাদের জন্য আশা করি এই জিনিসটা ভালো হবে। তো আমরা প্রথম দিন যতটুকু দেখছিলাম যে আমরা জাস্ট একটা জিনিসই দেখা হয়েছিল যে রিসার্চ পেপারটা, মানে রিসার্চটা আমরা কিভাবে শুরু করব, টপিক সিলেকশন থেকে পেপার শুরু ডাউনলোড করার আগ পর্যন্ত আর কি। তো আমরা কি করছি, প্রথমে যে কোনো একটা টপিক নিজের মতো করে সিলেক্ট করছি। মেন্টাল হেলথ, আমরা যাতে সাইকোলজি বা মেন্টাল হেলথ সিলেক্ট করলাম একটা টপিক, দেন এটাকে শর্ট আউট বা স্পেসিফিক করছি কিভাবে। আমি যে টপিকটা সিলেক্ট করলাম মেন্টাল হেলথ বা আপনার সাইকোলজি। তো এখান থেকে আমি যে টপিকটা সিলেক্ট করলাম মেন্টাল হেলথ বা সাইকোলজি বা যে কোনো কিছু, এখান থেকে আমি একটা প্রবলেম বের করব। তো বলছিলাম যে প্রবলেম আমরা দুইটা জিনিস বের করতে পারি। একটা হয় আমি কাজ করব প্রবলেমটা আইডেন্টিফাই নিয়ে। ধরেন আমি মেন্টাল হেলথের প্রবলেম ঠিক করলাম, স্টুডেন্টদের ডিপ্রেশন বা একাডেমি ক্লাস অমনোযোগিতা। তো ক্লাস অমনোযোগিতা আমি প্রবলেমটা আইডেন্টিফাই করব না প্রবলেমটা সলিউশন করব, মানে ক্লাস অমনোযোগিতা আছে কিনা এটা নিয়ে কাজ করব, নাকি ক্লাস অমনোযোগিতা আছে এটা আমি ধরে কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে কাজ করব। তো তারপরে সিলেক্ট করার পরে কি করতাম, জাস্ট ওই টপিকের উপর কিছু কিওয়ার্ড ঠিক করে ওই টপিকের উপর জাস্ট কয়েকটি কিওয়ার্ড ঠিক করে তারপরে আমরা পেপারগুলো ডাউনলোড করতাম গুগল স্কলার থেকে বা যে কোনো ভাবে ডাউনলোড করে, মানে প্রিভিয়াস যে রিসার্চ গুলো হয়েছে আমার এই টপিকটার উপর, ওই পেপারগুলো ডাউনলোড করে রিভিউ করব। তো ডাউনলোড করা পর্যন্ত কালকে ছিল। তারপরে ডাউনলোড করার পরে মানে পেপার সবকিছু ডাউনলোড করে রাখলাম আমরা। ধরেন আপনার টার্গেট নিলেন, আপনি হাতের সময় কম, আপনি 50টা পেপার রিভিউ করবেন, তো 50টা ডাউনলোড করলেন। তারপরে আমরা কি করব, লেখা শুরু করব সরাসরি পেপার। তো লেখা শুরুর আগে সবার প্রথমে আমরা একটা ড্রাফট ওয়ার্ড ফাইল করব। ড্রাফট ওয়ার্ড ফাইল বলতে আপনার আমরা ফার্স্ট ইয়ারে রিসার্চ মেথোডোলজিতে জিনিসটা পড়ছি যে হাউ টু রাইট এ রিসার্চ পেপার। প্রথমে কি হয়, টাইটেল অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন মেথড, এই জিনিসগুলো। তো ওই জিনিসগুলো নিয়ে আমরা জাস্ট প্রথমে একটা ড্রাফট করে নিব। ড্রাফট, এক মিনিট আমি এটা ওপেন করে দিই। তো প্রথম কাজ কি করব, আমি যে কোনো একটা ড্রাফট রেডি করব। যে ওই যেভাবে রিসার্চ পেপারটা লিখবো ওইটার একটা ড্রাফট আমি বের করি। আমরা ফার্স্ট ইয়ারে যে জিনিসটা পড়ছি, মানে যে সিকোয়েন্স অনুযায়ী পড়ছি এপিএ বা যদি বলি আমরা যেটা ফলো করি এপিএ এর গাইডলাইন অনুযায়ী, তো প্রথমে আমরা একটা টাইটেল পেজ লিখে নিলাম এরকম। সেটা আপাতত বাদ হোক, আমরা যতটুকু শিখছি একাডেমিক ভাবে সেটা থেকে আসি। আমরা প্রথমে কি করতাম, টাইটেল লিখতাম। আমার টাইটেল তো সিলেক্ট করছি অলরেডি, তো টাইটেলটা উপরে লিখবো। টাইটেলটা অবভিয়াসলি আপনার যে ফন্ট ওইগুলোতে পরে আসতেছি। তারপরে কি হয়, অ্যাবস্ট্রাক্ট। ওকে, তারপরে অ্যাবস্ট্রাক্ট লিখলাম, অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন। দেন এইভাবে জাস্ট আপনি, মানে আমি কিন্তু এখানে কিছু লিখি নাই, এখানে এগুলো আপনি এভাবে রাখতে পারেন। বা এগুলোতে পরে আসতেছি জাস্ট মানে কোন হেডলাইন গুলো হবে ওইগুলো আমি লিখে একটা ড্রাফট করে ফেলবো পুরোটা একদম রেফারেন্স পর্যন্ত। ওকে, ড্রাফট অংশ গেল। তারপরে ড্রাফটটা কেন করব, যখন আমি পেপারটা লিখতে বলবো তখন আপনার ধরেন আপনি যখন আমরা তো শুরু করি লিটারেচার রিভিউ থেকে। তো লিটারেচার রিভিউর সময় ইন্ট্রোডাকশন পার্টটা থাকে। এখন এখানে ইন্ট্রোডাকশন পার্ট আর মানে ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ আর রেফারেন্স দুইটা একসাথে লিখতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে মেথড, ইন্ট্রোডাকশন, রেফারেন্স তিনটা একসাথে লিখতে হয়। তো তিনটা একসাথে লিখতে গেলে অনেক সময় দেখা যাবে যে আমি ইন্ট্রোডাকশন লিখলাম, অ্যাবস্ট্রাক্ট কই লিখবো, রেফারেন্স কই লিখবো, এগুলো ঝামেলা হইতে পারে। এই কারণে প্রথমে আমি ওয়ার্ড ফাইলে একটা ড্রাফট করে নিব। ওকে, তারপরে আসবো টাইটেল পেজ, যেগুলো বিস্তারিত পরে আসতেছি। টাইটেল পেজের পরে আসবে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স। এগুলা এই যে সিকোয়েন্সটা আমরা ফার্স্ট ইয়ারে মেথোডোলজিতে পড়ে আসছি, কি কোনটা পরে কোনটা হয়, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, দেন কনক্লুশন আর রেফারেন্স। ওকে, তারপরে আসি প্রি অ্যারেঞ্জমেন্ট। আমি তো ওয়ার্ড ফাইলে ড্রাফট করার জন্য ঢুকবো প্রথমে।
তো ড্রাফট করার ক্ষেত্রে আমার ওয়ার্ড ফাইলে কিছু মানে যেটা বলছিলাম প্রথম দিন বা আমরা পড়ে আসছি এটা রিসার্চ মেথোডোলজিতে যে লেখার ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, আমি ফন্ট কি হবে, আমার পেজের মার্জিন কতটুকু থাকবে, এই জিনিসগুলো। তো আমরা প্রি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ওয়ার্ড ফাইলে প্রথমে কি করব, আমাদের ফন্টটা ঠিক করে নিব, ফন্ট আর লাইন স্পেসিং। ফন্ট আপনার এপি অনুযায়ী কি কি হইতে পারে, এখানে এপি অনুযায়ী যেগুলো দেওয়া আছে ওইগুলো আমি এখানে দিয়ে রাখছি। আপনারা, আচ্ছা আমি এটা তো স্লাইড দিয়ে রাখবো নি, বা আপনারা স্ক্রিনশটও মেরে রাখতে পারেন। তো ওয়ার্ড ফাইলে গিয়ে করার সময় আপনারা এই ফন্টের যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে, আপনার ধরেন 3 নাম্বারটা যদি সিলেক্ট করি টাইমস নিউ রোমান, তো এটা সাইজ ফন্ট সাইজ দিতে হবে 12, বা একদম শেষেরটা যদি সিলেক্ট করি জর্জিয়া, এটার ফন্ট সাইজ দিতে হবে 11। এরকম ফন্টটা ঠিক করলাম প্রথমে, তারপরে আসবো লাইন স্পেসিং। হোম হোম ট্যাবে আপনার লাইন স্পেসিং এর এটা যে দেওয়া আছে এখানে, লাইন স্পেসিংটা আপনার এপি অনুযায়ী 2.00 রাখতে হবে। ওকে, এটা গেল। তারপরে কি করতে হবে, আমি লেআউটে ঢুকবো, লেআউটে ঢুকে মার্জিন ঠিক করব। মার্জিনটা রাখতে হবে আপনার উভয় পাশে 1 ইঞ্চি করে রাখতে হয়। তারপরে আপনার এটার পরে ইনসার্ট ট্যাবে ঢুকবো, বা ইনসার্টে আবার এখানে আপনার পেজ নাম্বারটা ঠিক করব, পেজ নাম্বার বা হেডার, জাস্ট পেজ নাম্বারটা ঠিক করে রাখলে হবে। পেজ নাম্বারটা আমরা কিভাবে দিই, রাইট অ্যালাইনমেন্টে, মানে ডান সাইডে থাকে পেজ নাম্বারটা। তো এটা দিলে আপনার প্রতি পেজে এক পেজ নাম্বার, মানে প্রতি পেজ ইন্ডিভিজুয়ালি পেজ নাম্বার দিতে হইতেছে না, একবারে এখান থেকে দেওয়া হইতেছে। আচ্ছা আমি একটু ওয়ার্ড ফাইল থেকে সরাসরি করে দেখাই জিনিসটা। তো ওয়ার্ড ফাইলে ঢোকার পরে আমি কি করলাম, ধরেন যে কোনো একটা ওইখানে যে এপিআই তে যে ফন্ট গুলো দেওয়া ছিল ওইখান থেকে আমি একটা যে করে নিব, ধরেন টাইমস নিউ রোমান নিলাম। তারপরে আমি ফন্ট সাইজ টাইমস নিউ রোমানের জন্য 12 দেওয়া আছে, তো আমি 12 সিলেক্ট করলাম। তারপরে আপনার লাইন স্পেসিং এ যেমন ডিফল্টে দেওয়া থাকে 1, তো বা 1.5 এরকম থাকে, বাট আমাদের এখানে 2.0 এটা ঠিক করতে হইব। এটাও ঠিক করলাম। তারপরে আপনার লেআউটে আসলাম, লেআউট থেকে মার্জিন, এটাতেও মার্জিনে আপনার ওয়ার্ড ফাইলে ডিফল্টে 1ই দেওয়া থাকে চারপাশে, তো এটা পরিবর্তন তাও একবার দেখে নেবেন যে অন্য কিছু দেওয়া আছে কিনা। দেন আপনার ইনসার্ট অপশনে ঢুকে ইনসার্ট অপশনে ঢুকে আপনার পেজ নাম্বারটা ঠিক করে নেবো। পেজ নাম্বারে আপনার একবারে উপরে যে পেজ নাম্বারটা যেহেতু উপরে দিতে হয় এপি অনুযায়ী, তো আমি টপ অফ পেজে যাব। তারপরে আপনার রাইট অ্যালাইনমেন্টে যেটা আছে, যেটা রাইট অ্যালাইনমেন্টে এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন আপনার মানে এপি এর যে গাইডলাইন অনুযায়ী যেইভাবে লিখতে বলা হয়েছে সেম ওইভাবে হইব। তারপরে ওকে, তাহলে আমার আপনার পেজ সেটা বা প্রিপারেশন যেটা করতে হয় মানে লেখা শুরু করার আগে, ওইটা আমি শেষ দিলাম। তারপরে আসবো মেকে, ওকে ড্রাফট ওয়ার্ড ফাইল কিভাবে তৈরি করতে হয় এটা তো দেখাইলাম। ড্রাফট ওয়ার্ড ফাইলে প্রথমে কি আসে, টাইটেল পেজ। টাইটেল পেজের পরে আপনার এই যে সিকোয়েন্সটা একদম প্রথম স্লাইডে যেটা দেখাইলাম, যে প্রথমে অ্যাবস্ট্রাক্ট থাকবে, দেন ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স, এগুলা। আচ্ছা এখানে আপনার আর কিছু বিষয় আছে, সেটা কি ক্লিয়ার বোঝা যাইতেছে? আচ্ছা, তো টাইটেল পেজে আপনার জাস্ট মানে প্রথম পেজটা একদম ফাঁকা রাখতে, বা প্রথম পেজটা বাদ, আমরা লেখা শুরু হয় আমাদের সেকেন্ড পেজ থেকে। প্রথম পেজে অর্থ ডিটেলস বা আরো কিছু ডিটেলস অ্যাড করতে হয়। তো প্রথম পেজে আমি জাস্ট আমার টাইটেলটা লিখবো প্রথমে। টাইটেল লেখার আগে আপনার 2-3 স্পেস দিয়ে এইটা আপনার পুরো পেজের মিডলের একটু উপরে নিয়ে আসবেন। যেমন এটা ধরুন মিডল, আমি একটু উপরে রাখছি এটা। টাইটেলটা লিখে দেন ডাবল ইন্টার দিয়ে মানে 2 লাইন নিচে, তারপরে অথরের নাম আসবে। অথরের নামের পরে আপনার ইনস্টিটিউশনাল যে অ্যাফিলিয়েশন আছে, ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন বলতে প্রথমে কি আসে, ডিপার্টমেন্ট আসে, ডিপার্টমেন্টের পরে ইউনিভার্সিটি নেম, দেন লোকেশন। এটার পরে আপনার সুপারভাইজারের নাম, আর সুপারভাইজার ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন। সুপারভাইজার ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশনও সেম ওয়েতে প্রথমে আসবে ডিপার্টমেন্ট, তারপরে ইউনিভার্সিটি নেম, তারপরে আপনার লোকেশন। আর ইউনিভার্সিটি নেমের ক্ষেত্রে এখানে ঢাকা কলেজ দিয়ে রাখছি, বাট আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত আছে এখনো, তো আমাদের এই ক্ষেত্রে পাবলিকেশনের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ইউনিভার্সিটি অফ ঢাকা, বা সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে যদি চলে যায় তখন আমাদের ইউজ করতে হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি এরকম। ওকে, তারপরে আমি মানে সেকেন্ড পেজে আসার পরে এখান থেকে হবে আমার মূল লেখা। তো এখানে আমি টাইটেলটা লিখে অ্যাবস্ট্রাক্ট শুরু করব।
টাইটেলের পরে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্টে আপনার যে বিষয়গুলো আসে, অ্যাবস্ট্রাক্টে আপনার প্রথমে আসে স্টাডি ব্যাকগ্রাউন্ড লিখতে হয়। মানে অ্যাবস্ট্রাক্ট আপনি নিজের ভাষায় লিখতে পারেন, বাট সেটা কি অ্যাবস্ট্রাক্টে কোন কন্টেন্ট গুলো রাখবেন, আপনি কোন কন্টেন্ট গুলো রাখবেন না, এটার ক্ষেত্রে প্রথমে আপনার রাখতে হবে স্টাডি ব্যাকগ্রাউন্ড। মানে আপনি কোন পার্সপেক্টিভ থেকে বা কোন পরিবেশে বা কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনার রিসার্চটা করছেন, সেটার অল্প কয়েক লাইনে এটা লিখে দিবেন প্রথমে স্টাডি ব্যাকগ্রাউন্ডে। দেন আপনার এই টপিকটার ইম্পর্টেন্স কি সেটা লিখবেন। তারপরে আপনার অ্যাবস্ট্রাক্ট তো লিখতে হয় আপনার একদম শেষে, মানে পুরো রিসার্চে পেপার লেখা শেষ হওয়ার পরে, রিটেন অ্যানালাইসিস শেষ হওয়ার পরে তারপরে অ্যাবস্ট্রাক্ট লিখি। তার মানে আমি রেজাল্ট পেয়ে গেছি, আমার রেজাল্ট থেকে যে মেজর ফাইন্ডিংস গুলো আছে সবগুলো ফাইন্ডিংস আমি এখানে লিখবো। এখানে শুধু ফাইন্ডিংস লিখবো না, মেজর ফাইন্ডিংস বলতে আমি আমার যে রেজাল্টটা আসছে ওই রেজাল্টের সাথে পূর্বের কোনো যে রিসার্চ পেপার গুলো আছে, মানে আমি যে লিটারেচার রিভিউ করছি ও লিটারেচার রিভিউর সাথে আমার রেজাল্টের কি ডিফারেন্স বা কি মিল হয়েছে সেই জিনিসগুলো এখানে লিখে দেন। তারপরে কি রেজাল্টস এর ক্ষেত্রে জাস্ট আমি যে ভেরিয়েবল গুলো ধরেছিলাম ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ভেরিয়েবল গুলোর মধ্যে ডেটা অ্যানালাইসিসের পরে কি সম্পর্ক আসছে, কত পার্সেন্ট বা কতটুকু সম্পর্ক আসছে, কতটুকু সিগনিফিকেন্স, এই বিষয়গুলো লিখে দিব। তারপরে কনক্লুশন, মানে সারমর্মটা আপনি পুরা জিনিসটা এই যে 4টা পার্ট লিখলেন, এই 4টা পার্টের সারমর্ম আপনার কয়েক লাইনে লিখে দিবেন। আর অ্যাবস্ট্রাক্ট তো আপনার 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। তারপরে এটা গেল। আচ্ছা, আমরা এখন কি করতেছি, ও জাস্ট ওয়ার্ড ফাইলে ড্রাফট তৈরি করতেছি। তো আপনার প্রথমে অ্যাবস্ট্রাক্ট লিখে এই জিনিসগুলো আমি লিখে রাখলাম, যাতে যখন অ্যাবস্ট্রাক্ট লিখে শুরু করব কোন জায়গায় কি লিখবো এটা ঠিক করতে পারি। তারপরে আসবো ইন্ট্রোডাকশন পার্টে। ইন্ট্রোডাকশনে কি হইব, ডিফাইন রিসার্চ টপিক। প্রথমে আমার রিসার্চ টপিক ডিফাইন করব, তো এটা আমি লিখে রাখবো। যখন ইন্ট্রোডাকশন লেখা শুরু করব দেন এটা প্রথমে লিখবো। তারপরে প্রবলেমটা লিখবো কয়েক লাইনে। দেন গুরুত্ব কি বা ইম্পর্টেন্স কতটুকু। ইম্পর্টেন্সের ক্ষেত্রে আপনার রেফারেন্স অ্যাড করতে পারেন, যেমন লিটারেচার রিভিউ। তো যখন লিটারেচার রিভিউ করবেন আপনার আগের পেপারগুলোর সাথে বা আগের পেপারগুলো যখন পড়বেন আপনি, তখন দেখবেন আপনার টপিকের সাথে অনেক কিছু মিলে যাইতেছে, বা আপনি নিজে বুঝতে পারবেন যে আগের পেপারগুলো থেকে এমন কোন ইনফরমেশন আপনি পাবেন যেটা যেটা দিয়ে আপনি বোঝাতে পারবেন যে আপনার এই টপিকটা গুরুত্ব আছে। তো সেটা আপনি এখানে রেফারেন্স হিসেবে যুক্ত করে দিতে পারেন। তারপরে লিটারেচার রিভিউ আসবে। এই লিটারেচার রিভিউর পরে লিটারেচার রিভিউ থেকে আপনার রিসার্চের কি গ্যাপ পেলেন, মানে লিটারেচার রিভিউ কি কি গ্যাপ বের করলেন ওইগুলো লিখলেন। তারপরে আপনার হাইপোথেসিস, দেন রিসার্চ অবজেক্টিভ। ওকে, তারপরে আসবে মেথড অংশে। মেথডে আপনার প্রথমে আপনার পার্টিসিপেন্ট কারা, তারপরে আপনার পার্টিসিপেন্ট কারা বা কাদেরকে নিয়ে আপনি রিসার্চ করতেছেন, বা কোনো যন্ত্র নিয়ে জাস্ট আমাদের পার্টিসিপেন্ট যেহেতু মানুষ নিয়ে বলি, আমাদের পার্টিসিপেন্টদের বয়স কত, তাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন কোন পরিবেশে থাকে, যতগুলো ফ্যাক্টরস আপনার দরকার। বা যেটা বলছিলাম, আপনি তো শুরুতে নোট খাতায় রেশিওগুলা তুলে ফেলছেন। তো যে রেশিওগুলো তুলে ফেলছেন পার্টিসিপেন্টের, ওই রেশিওগুলো এখানে পার্টিসিপেন্টের ডিসক্রিপশনে দিয়ে দিবেন। তারপরে আপনার হবে স্যাম্পলিং প্রসিডিওর। আপনি ধরেন ধরেন ক্লাসে অমনোযোগিতা নিয়ে রিসার্চ করতেছেন। এখন বাংলাদেশে তো ক্লাসরুম বা ক্লাস করে স্টুডেন্ট আছে এরকম কয়েক কোটি মানুষ থাকতে আছে, যে কয়েক কোটি স্টুডেন্ট বাংলাদেশে আছে। তো সেই ধরেন 1 কোটি স্টুডেন্ট আছে। এখন আপনি তো 1 কোটি নিয়ে কাজ করবেন না, আপনি কাজ করতেছেন ধরেন 200 নিয়ে। এখন আপনি ধরেন 1 কোটি বাদ দিলেন, আপনি কাজ করবেন জাস্ট ঢাকা বিভাগের ঢাকা শহরের ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে। তো ধরেন ঢাকা শহরে ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে টোটাল 10 লাখ। এখন আপনি ডেটা নিছেন মাত্র 200 বা 300। এখন এই 200 বা 300 ডেটা কিভাবে 10 লাখ স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতেছে, এটা আপনাকে এখানে ব্যাখ্যা করে দিতে হবে। কিভাবে ব্যাখ্যা করবেন, এই যে যেটা বলছিলাম, আপনি রেশিও প্রথমে নোট করে আসছেন। তো রেশিও যেহেতু নোট করছেন, আপনার ধরেন 10টা ইউনিভার্সিটি আছে ঢাকাতে। তো 10টা ইউনিভার্সিটিতে প্রতি ইউনিভার্সিটি থেকে আপনি ডেটা নিতে পারেন কিছু কিছু। কিভাবে, ধরেন প্রতি ইউনিভার্সিটি থেকে আপনি প্রতি ইউনিভার্সিটিতে যত ধরনের স্টুডেন্ট থাকতে পারে, লো ইনকাম, হাই ইনকাম, তারপরে আপনার শহরে বাস করে, গ্রামে বাস করে, হলে থাকে না, তারপরে আপনার এরকম আরো যত ফ্যাক্টরস থাকতে পারে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, যেভাবে ডিফারেন্ট করা যায় একজন স্টুডেন্ট থেকে আরেকজনকে।
এই সবগুলো ফ্যাক্টর আপনি রেখে স্যাম্পলিংটা ক্লিয়ার করতে পারেন, বা এইভাবে আপনি ব্যাখ্যা করলে জিনিসটা বোঝাতে পারবেন যে হ্যাঁ আমি স্যাম্পলিং করছি, আমার 200 পার্টিসিপেন্ট বা আমার 200 ডেটায় আমার প্রায় 1 লাখ বা 2 লাখ স্টুডেন্ট বা পার্টিসিপেন্টকে রিপ্রেজেন্ট করতেছে। তারপরে আসবে ইনস্ট্রুমেন্ট, মানে আপনি কি আমরা তো নর্মালি স্কেল ইউজ করি, তো কি স্কেলগুলো ইউজ করছেন, ওই স্কেলটা কে সর্বপ্রথম করছিল ওটা রেফারেন্স এখানে দিতে হইব। তারপরে আপনার কে সর্বপ্রথম করছে, তারপরে বাংলা ভাষণ কে ট্রান্সলেট করছে, তার কাছ থেকে আপনি পারমিশন নিছেন কিনা, পারমিশন নিলেও কিভাবে নিছেন, বা আপনি এই স্কেলটা কিভাবে ব্যবহার করবেন, আপনি অনলাইনে নিবেন নাকি অফলাইনে নিবেন, বা আপনি কি যাদের কাছে ডেটা কালেক্ট করছেন তারা কি নিজে পড়ে দিছে অ্যান্সার করছে, নাকি আপনারা আপনারা কোশ্চেন জিজ্ঞেস করছেন বা আপনারা পড়ে পড়ে জিজ্ঞেস করছেন, অপশন বলছেন, দেন তার অ্যান্সার দিছে। এই প্রত্যেকটা জিনিস এখানে ক্লিয়ার করতে হবে। তারপর আসবে স্টাডি ডিজাইন। স্টাডি ডিজাইনটা আপনি ইনস্ট্রুমেন্টে ব্যাখ্যা করলে স্টাডি ডিজাইনটা চলে আসে এখানে, যে আপনি কিভাবে ডেটা কালেক্ট করতেছেন, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ, ওইখান থেকে বের হয়ে আসে। তারপরে ডেটা কালেকশন প্রসিডিউর, এটা ওই ইনস্ট্রুমেন্টের ব্যাখ্যা থেকে চলে আসে। তারপরে যে দুইটা জিনিস, ডেটা অ্যানালাইসিস, এটা জাস্ট 1-2 লাইনে লিখলে হয়। প্রথমে আপনি কিভাবে ডেটা অ্যানালাইসিস করবেন, সেটা ডেটা অ্যানালাইসিস করবেন বলতে আপনার ভেরিয়েবল গুলো তো আপনি লিখছেন প্রথমে, যে আপনার ভেরিয়েবল কয়টা হবে, ইন্ডিপেন্ডেন্ট ধরেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2টা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 3টা। এখন আপনি এই 2টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে 3টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কাদের সাথে কাদের কোরিলেশন দেখবেন, নাকি পার্থক্য দেখবেন, নাকি আপনার আমরা যে অ্যানালাইসিস গুলো পড়ি সেকেন্ড ইয়ারে, যে পিএসওয়াই 202 কোর্সে, ওই টেস্টগুলোর মধ্যে আপনি কোন টেস্টগুলো করতেছেন বা অন্য কোনো টেস্ট যে করতেছেন, ওই জিনিসটা জাস্ট এখানে ব্যাখ্যা করে দিবেন। 1-2 লাইনে লিখলেই হয়ে যায় এটা। তারপরে আপনি ইথিক্যাল কনসিডারেশন, এখানে জাস্ট আপনি যে ডেটা কালেকশন করছেন, ডেটা কালেকশনের সময় যাদের কাছে ডেটা নিয়েছেন তাদের পারমিশন, তাদের সম্মতি ছিল কিনা, মানে এটা জাস্ট যে মানবিকতার দিক থেকে আপনি নিজের মতো করে লিখে দিবেন যে আমি সবার কাছ থেকে সম্মতি নিয়ে তারপরে করেছি, তারা কেউ ডেটা কালেকশনের মাঝে ডেটা পূরণ না করতে চাইলে আমি তাকে জোর করে নি, হ্যান ত্যান এইরকম আর কি লিখে দেবেন যে হ্যাঁ আমি আমি যেটা করছি এটা কাউকে জোর করে করি নাই, তারা নিজের ইচ্ছাই দিছে। তারপরে রেজাল্ট অংশটা তো আমাদের ডেটা কালেকশনে পড়ে, ডিসকাশন অংশ ডেটা কালেকশনে পড়ে, তারপরে কনক্লুশন এটাও পড়ে, রেফারেন্স এটা ইম্পর্টেন্ট। তো আমরা ড্রাফটের ক্ষেত্রে কি কি করতেছি, প্রথমে এই জিনিসগুলা আমি ড্রাফটের ওয়ার্ড ফাইলটা বা ওটা ওয়ার্ড ফাইলে পিডিএফ করে দিয়ে রাখবো নি। আপনার ড্রাফটটা দিলে এভাবে এই যে প্রথমে জাস্ট ওয়ার্ড ফাইলে এরকম করে আপনি লিখে রাখতেছেন। লিখে রাখার পরে আপনি শুরু করবেন কোন জায়গা থেকে, ইন্ট্রোডাকশন থেকে। ইন্ট্রোডাকশনের প্রথমে আপনার কাজ কি হবো, আপনি ইন্ট্রোডাকশনে ঢুকে আপনার রিসার্চের টপিকটা ব্যাখ্যা করবেন, আপনার রিসার্চে কোন প্রবলেম নিয়ে কাজ করতেছেন ওই প্রবলেমটা ব্যাখ্যা করবেন, এই প্রবলেমটা কেন গুরুত্বপূর্ণ ওইটা ব্যাখ্যা করলেন। তারপরে আসবেন লিটারেচার রিভিউতে, পেপার রিভিউ করে ওইখান থেকে রেফারেন্স নিয়ে বা ওটার সাথে কি সম্পর্ক আপনি দেখতে পারতেছেন ওই জিনিসগুলো দিয়ে রিসার্চ গ্যাপ ট্যাপ এখানে রিসার্চ গ্যাপ সহ এটা ব্যাখ্যা করে দিলেন। ওকে, তারপর ইন্ট্রোডাকশন পার্ট। আচ্ছা, আর ইন্ট্রোডাকশন লেখার সময় আপনার রেফারেন্স চলে আসে, এটা তো পরে আসি। তো আপনি প্রথমে শুরু করলেন কোথা থেকে, ইন্ট্রোডাকশন থেকে। তো লেখা শুরু করার আগে পুরো জিনিসটা আপনি ওয়ার্ড ফাইলে জাস্ট একটু ড্রাফট আকারে নিয়ে নিলেন। আচ্ছা, তারপরে এখন আবার সবগুলো মানে ড্রাফটে যেগুলো করছিলেন ওগুলো তো বিস্তারিত আসি। প্রথমে টাইটেল পেজে আমরা টাইটেলটা কিভাবে লিখি, টাইটেল আপনার ফন্ট তো প্রথমে সিলেক্ট করে নিলেন, বাট টাইটেলের ক্ষেত্রে লেখাটা একটু বোল্ড করে নিতে হবে। তারপরে অথর নেম, ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন, এটা তো আসছে। তারপরে অথর নোট, করেসপন্ডিং ইনফরমেশন। দেখেন এখানে টাইটেল পেজটা কিভাবে লিখতে হবে এটার একটা দেয়া আছে। এখানে প্রথমে টাইটেলটা লিখছি আমি, টাইটেলটা হবে সেন্ট্রাল অ্যালাইনমেন্টে, মানে মাঝ বরাবর। তারপরে টাইটেলটা বোল্ড করে করা হয়েছে। তারপরে যেগুলো করা হয়েছে আপনার অথর নেমের পরে ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন, মানে ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির নেম, তারপরে লোকেশন। ওটার পরে আমরা সুপারভাইজার থাকলে আমাদের সুপারভাইজার ইনফরমেশন অ্যাড করে দেবে এখানে, সুপারভাইজারের ক্ষেত্রে নাম, তারপরে ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন। তারপরে যেটা করতে হয় অথর নোটটা আপনার ধরেন এখানে 3জন অথর আছে। তো এখানে স্লাইডে যেটা ছিল একটা অথর, বাট এখানে ধরেন 3টা অথর আছে, তখন আমি কি করব, অথর নোটে এসে 3জনের ক্ষেত্রে ডিফারেন্ট
মানে ৩ জনেরটা আলাদা, আলাদা করে এটা এড করতে হবে। যেমন এখানে দেখেন ১ম এ একজনে মানে প্রথম অথরের নাম আসছে, ডিপার্টমেন্ট আসছে, ইউনিভার্সিটি আসছে, লোকেশন আসছে। এরকম সেম যতগুলো অথর থাকবে সবগুলো অথরেরটা এখানে আমি ক্লিয়ার করলাম এক লাইনে। এটার পরে আসবে আপনার এই রিসার্চে আপনার যারা, যারা আপনাকে সাহায্য করছে বলতে আপনি ডেটা কালেকশনের ক্ষেত্রে ধরেন ভলান্টিয়ার নিলেন। তারপরে ধরেন আপনি আপনার ডেটা কালেকশনে ভলান্টিয়ার নিলেন। তারপরে আপনি পেপার লেখার ক্ষেত্রে আপনি নিজে না লিখে অন্য কাউকে ধরেন লিখাইছেন জিনিসটা। ওটাও তো এক ধরনের হেল্প, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়ে করাইছেন। বাট অথরের নাম দিবেন না তাকে। তো তাকে আপনার এখানে অথর নোটে এখানে উল্লেখ করে মানে ক্রেডিট দিতে হবে যে আপনি আপনার এই রিসার্চটা সাপোর্ট করা হয়েছে অমুক অমুক দিয়ে অমুক নামটা দিয়ে দিলেন যে ওকে ওকে দিয়ে সাপোর্ট করা হয়েছে। ওকে, তারপরে আসে আপনার করেসপন্ডিং ইমেল। এখানে আপনার যতগুলো অথর আছে, অথর বা সুপারভাইজার যে কোনো একজনের আপনার ইমেলটা মেনশন করতে হয়। মানে এই যে আপনি পেপারটা শেষ করার পরে সাবমিট করেন বা যাই করেন না কেন, যেখানে কোনো এক জায়গায় যদি দেন সেখান থেকে আপনার সাথে তো যোগাযোগ করবে। তো যোগাযোগ করার জন্য যে কন্ট্যাক্ট ডিটেলসটা ওইটা এখানে শেষে উল্লেখ করতে হয়। এটাকে বলে আপনার করেসপন্ডিং ইমেল। মানে কাদের কার মেলে মেল করবে তার ইনফরমেশন এবং তার মেল অ্যাড্রেস এখানে জাস্ট ওইটা উল্লেখ করে দিবেন এভাবে। এটা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এটা এভাবে সেম ওয়েতে জাস্ট কি বলে মানে ইনফরমেশন বা নামগুলো চেঞ্জ করে দিলেই না। ওকে, এখানে আরেকটা জিনিস আসে। আচ্ছা, এখানে দেখেন আপনার মানে ইন্ট্রোডাকশন পার্টে বা যে প্রত্যেকটা পার্টে কিন্তু জিনিসটা সেন্টার অ্যালাইনমেন্টে দিছি, তারপরে সবগুলো লেফট অ্যালাইনমেন্ট থেকে হয়েছে, মানে বাম পাশ থেকে শুরু হয়েছে নর্মাল যেভাবে লিখি। বাট আমরা যখন এই যে একটা নতুন পার্ট শুরু করছি, যখন নতুন পার্ট শুরু করছি তখন কিন্তু আপনার এই যে এটার এখানে কিছু স্পেস রেখে তারপরে শুরু করছি, মানে নতুন একটা প্যারাগ্রাফ শুরু করছি। তো এই ক্ষেত্রে আপনার এটাতে ডাবল স্পেস বা মানে এপিআর অনুযায়ী এখানে প্রথম শুরু করার ক্ষেত্রে যেমন ইন্ট্রোডাকশন মেথড আলাদা পার্ট, ইন্ট্রোডাকশনের প্রথম লাইনে জাস্ট দুইটা স্পেস দিতে হইব, মেথডের প্রথম লাইনে দুইটা স্পেস দিতে হইব, দেন নিচের গুলো আপনার নর্মালি করলেই হয়। বা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করবেন তারা জাস্ট ট্যাবে চাপ দিলেই নিউ প্যারাগ্রাফ অপশনে চলে যাবে। ওকে, টাইটেল পেজ। তারপরে আপনার অ্যাবস্ট্রাক্ট নিয়ে তো বললামই। অ্যাবস্ট্রাক্টে কি কি থাকতেছে, প্রথম স্টাডি ব্যাকগ্রাউন্ড, দেন ইম্পর্টেন্স, মেজর ফাইন্ডিংস, কি রেজাল্ট আর কনক্লুশন। তারপরে আসি ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনে আপনার অনেক কাজ করতে হয়, মানে আমরা তো শুরু করতেছি ইন্ট্রোডাকশন পার্ট থেকে লেখা। তো ইন্ট্রোডাকশনে রেফারেন্স দিতে হয়, সাইটেশন দিতে হয়। এই জিনিসগুলো একটু মানে সমস্যা হয় মূলত এখানেই, রেফারেন্স সাইটেশন এগুলাতে। লিটারেচার রিভিউতে, লিটারেচার রিভিউ যদি আপনি ভালো মতন করতে পারেন তার মানে আপনি ধরে নেবেন যে আপনার পেপার অর্ধেকে মানে পেপারের 60 বা 70% কাজ শেষ। তো ইন্ট্রোডাকশনে আমরা প্রথমে কি করব, রেফারেন্স বা সাইটেশন প্রসিডিউর, রেফারেন্স বা সাইটেশন অ্যাড করার যে নিয়মটা আছে ওটা আমি অ্যাড করে নেব। এটা কিভাবে করব, ধরেন নোট ফাইলে ঢুকি একটা। আচ্ছা, মিটিংটা সম্ভবত 28 মিনিট এটা লিংক থাকবে। মিটিংটা শেষ হওয়ার আগে যদি রিমাইন্ডার দেয় কেউ আমাকে একটু বললেন, আমি আবার নতুন লিংক দিয়ে দেব। ওকে, ধরেন এখানে করতেছি আমি। তো আমি ইন্ট্রোডাকশন প্রথমে তো শুরু করবো ইন্ট্রোডাকশন থেকে। তো ধরেন আমি প্রথমে আমার প্রবলেমটা এখানে রিসার্চের টপিকটা ব্যাখ্যা করলাম, তারপরে আমি প্রবলেমটা ব্যাখ্যা করতেছি। তো এটা লেখার আগে আমি রেফারেন্সে যাব একদম নিচে, মানে আমি তো পুরো জিনিসটা এভাবে লিখে রাখছি ড্রাফট আকারে। তো ইন্ট্রোডাকশন লেখার সাথে সাথে আমি রেফারেন্সে যাব। আচ্ছা, আপনারা এখানে কম্পিউটারে কে করবে মানে ফোনে করবেন এরকম কেউ আছেন? মানে ফোনে কাজ করবেন এরকম কেউ আছেন? একজন বলছে, আর কেউ নাই? আর বাকি সবাই কি কম্পিউটার বা ল্যাপটপে করবেন? আচ্ছা, তার মানে কি দুইজন? আর বাকি সবাই?
আচ্ছা। একজন আচ্ছা, যারা আপনার ফোনে করবেন, যেহেতু আপনার ১-২ জন সম্ভবত ফোনে করবেন, তাদের ক্ষেত্রে আপনার মানে রেফারেন্সটা ম্যানুয়ালি এন্ট্রি করতে হইব। আর যেহেতু অধিকাংশ ল্যাপটপ বা পিসিতে করবেন, আমি চাইলে অটো কিভাবে এন্ট্রি করবেন ওটা জাস্ট ওইটা এখানে দেখাই দিতেছি। ওকে, ধরেন আমি এখানে ওকে ইন্ট্রোডাকশন পার্ট, ইন্ট্রোডাকশনে লেখা শুরু করছি, প্রবলেম পর্যন্ত লিখছি, তারপরে ইম্পর্টেন্স এ আসছে। ইম্পর্টেন্স এ ধরেন আমার একটা লাইন আসছে রেফারেন্স থেকে অ্যাড করতে হবে। তো আপনারা জোটেরো নামে একটা সফটওয়্যার আছে, ওইটা ডাউনলোড করবেন সবাই। জোটেরো দেখাইতেছে, এই যে এটা। আপনি জটিল যদি ইনস্টল না করতে পারেন সেক্ষেত্রে ইউটিউব থেকে জিনিসটা সার্চ দিয়ে জাস্ট ইনস্টল কিভাবে করতে হয় এটা দেখে নিতে পারবেন। জোটেরো ইনস্টল করার পরে ধরেন এখানে আপনার আচ্ছা আমি একদম নতুন করে দেখাই। ধরেন এখানে জাস্ট এই আমি এগুলো ফাইল তো করা, তো এই ফাইলগুলো ধরেন কোনো কিছু নাই, জাস্ট মাই পাবলিকেশন এখান থেকে আসে। তো এটার পরে আপনি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেবেন। এখানে দেখেন অপশন আছে, আমি ধরেন টেস্টিং নামে টেস্টিং নামে আমি একটা প্রথমে ফাইল ক্রিয়েট করে নিলাম এটা। ওকে, তারপরে এটা আপনার সফটওয়্যারটা অফ করবেন না। তারপরে যে আপনি যে কালকে যেটা দেখাইছিলাম গুগল স্কলার থেকে গিয়ে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতেছি আমরা এটা রিসার্চ পেপার গুলা। তো ধরেন আমি গুগল স্কলারে ঢুকবো প্রথমে। মানে গুগল স্কলার জোটেরোটা ডাউনলোড করে তারপরে রিসার্চ পেপার ডাউনলোড করবে। মানে রিসার্চ পেপার ডাউনলোড করার ক্ষেত্রে আপনি সরাসরি কম্পিউটারে স্টোরেজ লাগবে না, বা ডাইরেক্ট ডাউনলোড করলে যে অনেকগুলো পেপার ওইভাবে পড়তে অনেক কষ্ট হয়, বা ম্যানুয়ালি রেফারেন্স এন্ট্রি করা অনেক কষ্ট। একটা রেফারেন্স এন্ট্রি করতে প্রায় ২-৩ মিনিট সময় নিয়ে করতে হয়। যাই হোক, ধরেন আমরা যে টপিকটা আগাইতেছিলাম ওইটাই করি যে ওকে, গুগল স্কলারে ঢোকার আগে আরেকটা কাজ করবা, যে কোনো ধরেন এখান থেকে আমরা তারপরে কি করতাম, ডাউনলোড করতাম যে কোনো পেপার, বা ডাউনলোড সরাসরি না করা গেলে সাইহাবে ঢুকে ওইখান থেকে ডাউনলোড করতাম। তো জোটেরোতে ঢুকে একটা ফাইল ক্রিয়েট করার পরে গুগল স্কলারে যখন ঢুকবেন, তারপরে এখানে আপনার একটা এক্সটেনশন অ্যাড করবেন। দেখবেন আপনার ক্রোমের উপরে এই যে এখানে একটা অপশন থাকে এক্সটেনশন, বা এটা যদি না থাকে আপনার থ্রি ডটে গেলে আপনার এই যে এখানে দেখবেন এক্সটেনশন নামে অপশন আছে। তো এখানে চাপ দিলে যে ম্যানেজ এক্সটেনশন বা ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এক্সটেনশন এক্সটেনশনে গিয়ে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে যাবেন। এখানে গিয়ে এখানে জাস্ট জোটেরো লিখে সার্চ দিবেন। এই দেখবেন জোটেরো কানেক্টর নামে একটা ইয়ে আছে, এটাই ঢুকে জাস্ট এখানে মানে আমারটা ইনস্টল করা আছে, এখানে আপনার লেখা আসবে ইনস্টল, এটাতে চাপ দিলে অটো ইনস্টল হয়ে যাবে। বা ইনস্টল হওয়ার পরে কি হইব, মানে ইনস্টল হইলে আপনারা কোনো কাজ নাই, জাস্ট এটা কেটে দিয়ে আপনি গুগল স্কলারে যে ঢুকছেন এখানে ঢুকে আপনার যে কোনো একটা পেপার, ধরেন আমি প্রথমটা ডাউনলোড করব, বা প্রথমটা আমার পেপারে আমার টপিকের সাথে মিলতেছে আমি এটা নিব।
ওকে, তো ধরেন এই পেপারটা আপনি পড়ে দেখলেন যে এই পেপারটা আপনার টপিকের সাথে যাচ্ছে, আপনি এই পেপারটা রিভিউ করবেন। তো আপনি সরাসরি ডাউনলোড, আমরা কি দেখেছিলাম গুগল স্কলার থেকে ডাউনলোড না করা গেলে সাইহাবিকে ডাউনলোড করতাম। তো এই ক্ষেত্রে পেপার লেখার ক্ষেত্রে সরাসরি ডাউনলোড না করলেও হয়। সরাসরি ডাউনলোড করলে অনেক সময় নিয়ে পড়তে হয়। তো আপনি কি করবেন, জোটেরোটা তো ওপেন করা আছে, জাস্ট এক্সটেনশন ইনস্টল করলেন। এখন কি করবেন, এই যে উপরে যে অপশনটা আসবে এক্সটেনশনের, এই অপশনে যাবেন। এখানে দেখেন এই যে জোটেরো কানেক্টর নামে অপশন চলে আসবে। যদি ইনস্টল করেন ক্রমে এই যে এক্সটেনশন ওয়েব স্টোরে গিয়ে ইনস্টল করার পরে এখানে গেলে এই অপশনটা আসবে, এখানে জাস্ট চাপ দিবেন। দেখেন এখানে টেস্টিং ফোল্ডারে আপনি ফোল্ডারও সিলেক্ট করতে পারেন, আমার যে ফোল্ডার আছে বাকি ফোল্ডারও সেভ করতে পারবো। আমি টেস্টিং এর ধরনের সিলেক্ট করলাম। তো এখানে আপনার অটো চলে গেছে। এখন জাস্ট আপনি জোটেরোতে যাবেন। ধরুন এখানে গেলাম আমি, দেখেন এখানে পেপার চলে আসছে, আমার পেপার ডাউনলোড করা লাগে নাই। এখান থেকে আপনি মানে পড়ার জন্য না, আপনার পেপার তো পড়ার জন্য অবভিয়াসলি ডাউনলোড করতে হবে, যেমন এটা ডাউনলোড করার অপশন নাই। আমি এখান থেকে আবার এই ডিওআই নাম্বারে যেটা কপি করে সাইহাবে গিয়ে ডাউনলোড করতে হবে। তো বাট আমি জাস্ট এখান থেকে এক্সটেনশনটা ক্যানট করলাম রেফারেন্সের জন্য। ওকে, তারপরে ধরুন এরকম করে আপনি যতগুলো পেপারে ডাউনলোড করবেন প্রত্যেকটা পেপারে এখান থেকে এরকম করে এক্সটেনশনে অ্যাড করে নেবেন। আসলে জোটেরোতে অ্যাড করবেন। জোটেরোতে অ্যাড করার পরে আপনি ওয়ার্ড ফাইলে গেলেন। আপনি ওয়ার্ড ফাইলে গিয়ে ধরেন এখানে একটা লাইন লিখতেছেন বা এটাতে ঢুকে ধরেন এই লাইনটা আমি লিখবো। সরাসরি এভাবে লিখবো না, মানে ধরেন এই লাইনটা ভালো লাগছে বা এই লাইনটা আমার মনে হয়েছে যে আমার টপিকের সাথে রিলেটেড, আমি কোনো একটা ইনফরমেশন অ্যাড করব। যেমন ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউকে ইউনিভার্সিটিস আর প্রেজেন্টিং উইথ এ ডায়াগনোসিস অফ অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। ওকে, তো ধরেন এটা মানে যেটা বুঝাইছে ওটা আমি অ্যাড করবো এখানে। এটা লিখে দিলাম যে IQ students face ADHD ওই লাইন থেকে যেটা বুঝাইছে আমি এটা এখানে নিজের মতো আমার টপিকের সাথে মিলিয়ে লিখলাম। লেখার পরে আমি তো এই লাইনটা আমি নিজে থেকে লিখি না, এই লাইনটা কোথা থেকে আইডিয়া আসছে এই লাইনটা লিখার, আমার ওই পেপার থেকে। তো এটার জন্য আমার এখানে রেফারেন্স অ্যাড করতে হবে। তারপর এটা কিভাবে করবেন, আপনার ওয়ার্ড ফাইলে দেখবেন জোটেরো নামে একটা অপশন থাকে, বা জোটেরো আপনি জোটেরো ইনস্টল করলে ওয়ার্ড ফাইলে এখানে জোটেরো নামে উপরে যে অপশনটা চলে আসে অলরেডি এরকম করে। তো এরকম অপশন চলে আসার পরে জাস্ট জোটেরোতে যাবেন, এখান থেকে যে অ্যাড অ্যান এডিট সাইটেশন এখানে যাবেন। এখানে গেলে তারপরে আপনার কোন মানে আমরা তো এপিএ ফলো করি, এপিএস 70 এডিশন, এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলাম। তারপরে দেখেন এই যে ওকে, এখানে আরেকটা জিনিস আছে, আমি জোটেরোতে যে ফোল্ডারটা ওপেন করা আছে, যেমন এখানে আমার টেস্টিং ফোল্ডার ওপেন করা আছে, তো আমার ওয়ার্ড ফাইলেও টেস্টিং ফোল্ডারে যে মানে গুগল স্কলার থেকে জোটেরোতে যেগুলো কানেক্ট করাই দিব জাস্ট ওই পেপারগুলো আসবো। তো আমি এই যে এই পেপার থেকে এই লাইনটা অ্যাড করছি, তো আমি এই পেপারে জাস্ট ক্লিক করব। দেখেন এপিএ এর অনুযায়ী মানে এপিএ তে যেভাবে যে ফরম্যাটে রেফারেন্স বা অ্যাড করতে হয়, সাইটেশন অ্যাড করতে হয়, ওটা চলে আসছে। ওকে, আচ্ছা এখানে দেখেন জাস্ট কি বলে সাইটেশনটা আসছে কিন্তু রেফারেন্সটা আসে নাই। সাইটেশন আসছে কিন্তু রেফারেন্স আসেনি। এখন আপনার কাজ হবে রেফারেন্স আসবেন, রেফারেন্সে আইসা আবার আপনার জোটেরোতে যাবেন। তারপরে এখানে এখানে দেখেন আমি যখন সাইটেশন অ্যাড করছি তখন আমি অ্যাড সাইটেশন দিছি। রেফারেন্স আসার পরে অ্যাড অর এডিট বিবলিওগ্রাফিতে যাবেন। তারপরে এই টেস্টিং ফোল্ডার থেকে বা আমার ওই পেপারটা সিলেক্ট করে জাস্ট এই দেখেন এখানে আপনার চলে আসছে রেফারেন্স অলরেডি। এখানে এই দেখেন এখানে যেভাবে আসছে এই ফরম্যাটে যদি আপনি হাতে করতে যান জিনিসটা আপনার মানে যে এরকম স্পেস দিয়ে এইভাবে আনতে আনতে দেখবেন 5 মিনিট শুধু এক লাইন লিখতে লিখতে চলে গেছে।
এই কারণে এটা আপনার বেস্ট ওয়ে যে অটো চলে আসতেছে। তো জাস্ট প্রথমটা অ্যাড করার ক্ষেত্রে এরকম একটু কষ্ট করতে হয়, তারপরে এগুলো অ্যাড করার ক্ষেত্রে ধরেন আচ্ছা, সাইটেশন আর রেফারেন্স এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? আমরা মানে এই যে লেখার মাঝে যেই রেফারেন্স গুলো দেই এটাকে বলে সাইটেশন। মানে এখানে আপনার জাস্ট লেখক ইয়ের নাম মানে অথরের নাম আর কত সালে করা হয়েছে ওইটা উল্লেখ করি। আর রেফারেন্স আপনার পুরো পেপারটা ডিটেলস সেট করা হয়। তো সাইটেশন আর রেফারেন্স তো আপনার ধরেন আপনি এই পেপারটা থেকেই মানে এই পেপারটা থেকে আপনি 3টা রেফারেন্স বা 3বার রেফারেন্স ইউজ করছেন। তো সেই ক্ষেত্রে আপনার সাইটেশন জাস্ট মানে যতবার ইউজ করবেন এখানে ততবার সাইটেশন অ্যাড করতে হবে। ধরেন এখানে আপনি আরো 2-3 লাইন লিখছেন, 2-3 লাইন লিখে আচ্ছা, স্লাইড বলতে আমার ওয়ার্ড ফাইলটা শেয়ার দেয়া আছে। ওয়ার্ড ফাইলটা কি সবাই দেখতে পারতেছেন? সবার সবার কি এরকম প্রবলেম হইতেছে? আচ্ছা মাহি, তোমার সম্ভবত নেট প্রবলেম তাইলে। আচ্ছা আচ্ছা ধরেন আচ্ছা এই জিনিসটা শেয়ার দেই তারপরে এই স্লাইডটা শেষ হলে নতুন লিংক দিয়ে দিব। আচ্ছা তো সাইটেশনের ক্ষেত্রে কি করব বা রেফারেন্স সাইটেশন আমি ধরেন একটা পেপার থেকে 4টা ইনফরমেশন নিছি। তো 4টা ইনফরমেশন নিলে আমার সাইটেশন মানে যে এই জিনিসটা শুধু নাম আর সাল এটা আপনার 4বার অ্যাড করতে হবে, কিন্তু রেফারেন্স আপনার 4বার অ্যাড করতে হবে না। রেফারেন্স একবার অ্যাড করলে তারপরে আপনি যদি ওই পেপার থেকে 100টা সাইটেশনও দেন আর রেফারেন্স একবার লিখলে হয়। তো ধরেন আমি এই পেপার থেকে আরো 3-4 লাইন লেখার পরে বা আরো 10 লাইন লেখার পরে আরেকটা ইনফরমেশন অ্যাড করলাম। তো এখানে আপনার জাস্ট আগের মতো জটিলতা এখানে জটিলতা যাবেন, অ্যাড এন্ড সাইটেশনে দিবেন, পেপার সিলেক্ট করবেন, ওকে ইন্টার দিলে এখানে দেখেন সাইটেশনটা অটো চলে আসছে। আর রেফারেন্স কিন্তু আপনার এখানে আবার দ্বিতীয়বার আসে নাই। বা ধরেন আচ্ছা আরেকটা দেখাই, ধরেন আমি আরেকটা পেপার কানেক্ট করি, এই ধরেন এটা কানেক্ট করব। যে কেউ কি আচ্ছা এটা কানেক্ট হয়ে গেছে জুটোতে। তো দেখেন এখানে এখন এখানে 2টা পেপার আসছে। তো ধরেন হ্যাঁ ধরেন এটার পর এই লাইনে ধরেন বা আবার কিছুক্ষণ পরে আমি ওই পেপার থেকে একটা ইনফরমেশন দিছি, তার মানে এখানে তো আমার আবার ওটার রেফারেন্স সাইটেশন অ্যাড করতে হবে। তো এখন জাস্ট আগের মতো আবার সেট আপ করতে হয় না, একবার সেট আপ করলে তারপরে জাস্ট দ্রুত যাবেন, অ্যাড সাইটেশনে যাবেন, তারপরে জাস্ট পেপারটা ধরেন যে পেপারটা আছে তো এই পেপারটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা আচ্ছা অনেক সময় দেখবেন মানে আচ্ছা এখানে এখানে দেখেন সাইটেশনটা এভাবে বড় করে আসতেছে, এটা তো পরে আসতেছি। মানে রেফারেন্স অংশ দেখেন এই যেটা রেফারেন্স অটোমেটিক চলে আসছে, এখন আবার রেফারেন্স এসে অ্যাড বিবলিওগ্রাফিক দিতে হয় না। আর অনেক সময় যেরকম জিনিস ফেস করবেন মানে পেপারে এই পেপারটা আপনার পেজ 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 পেপার হয়তো মানে টাকাতে ডাউনলোড করতে হবে, এই কারণে এরকম কিছু আসছে। যখন আপনার এরকম আসবে তখন জাস্ট এটা কেটে দিবেন পুরোটা আপনি নিজের মতো মানে তখন একটু কষ্ট করে ম্যানুয়ালি দিতে হবে আর কি। তো এটা কেটে ম্যানুয়ালি কিভাবে দিবেন? ম্যানুয়ালি তো আমরা মোটামুটি পারি, তাও যদি দেখাই এটা আচ্ছা ম্যানুয়ালি কিভাবে দিই, প্রথমে অথর নেম লিখি তারপরে সালটা লিখি। তো এটার আপনার অথর নেম কি কি আছে ধরেন সারায়ন নিগ্রে, আর সেটা কিভাবে অ্যাড করতে এটা পরে আসতেছি, কিন্তু জাস্ট এটা দেখালাম যখন আপনার মানে পেপারে সমস্যা থাকবে তখন রেফারেন্স ঠিকই চলে যাবে, বাট সাইটেশন অনেক সময় যে এরকম যদি বড় কিছু চলে আসে তখন আপনি ওইটা কেটে জাস্ট ম্যানুয়ালি এখানে এন্ট্রি করে দিবেন ওই
ইয়েগুলা দেখে মানে পেপারটা দেখে সাইটেশন কি হইতে পারে ওটা ঠিক করে এটা লিখবেন। আর এখানে আরেকটা সুবিধা কি, ধরেন আপনি যদি এখানে চাপ দেন অটোমেটিক দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে, মানে পুরো এটা যেটা একটা সাইটেশন এটা দেখা যাইতেছে, প্লাস এটা রেফারেন্স অংশ কোনটা এটা পুরো মানে অটোমেটিক চলে আসছে। ওকে, সাইটেশন আর রেফারেন্সটা কিভাবে অ্যাড করতে বুঝতে পারছেন? সাইটেশন রেফারেন্স নিয়ে কারো কোনো সমস্যা নেই? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট থেকে শুরু করতেছি। ইন্ট্রোডাকশন পার্টে যখন আমি কোনো রেফারেন্স বা মানে আমি পেপার থেকে কোনো ইনফরমেশন লিখতেছি, মানে লিটারেচার রিভিউ বা ইম্পর্টেন্সে বা রিসার্চ গ্যাপে, তখন আমি সাইটেশন আর রেফারেন্স অ্যাড করে দিতেছি। আর প্রথম কাজ হইতেছে কি, আমি পরে একটা ওয়ার্ড ফাইল একটা ড্রাফট করে নিতেছি। ওকে, তো ইন্ট্রোডাকশন পার্টে আমার প্রথমে আমি কি করলাম, রেফারেন্স আর সাইটেশন প্রসিডিউরটা মানে কিভাবে রেফারেন্স আর সাইটেশন অ্যাড করবো এটা ঠিক করলাম। মানে যে জোটের অন করলাম, জোটের অন করে আপনি যে ফোল্ডারে পেপারগুলো কানেক্ট করে রাখছেন ওই ফোল্ডারে ঢুকে ওপেন করে রাখতে হবে। আর প্রথম থেকে তো আপনি পেপার যেগুলো ডাউনলোড করেছেন সবগুলো জোটের তো কানেক্ট করবেনই অবভিয়াসলি। তারপরে ওগুলো ওয়ার্ড ফাইলে ঢুকে জোটের ওপেন করে তারপরে আমি লেখা শুরু করলাম। প্রথমে ডিফাইন রিসার্চ টপিক, তারপরে প্রবলেম স্টেটমেন্ট দিলাম, দেন ইম্পর্টেন্সটা অ্যাড করলাম, তারপর লিটারেচার রিভিউ, রিসার্চ গ্যাপ, দেন হাইপোথেসিস, রিসার্চ অবজেক্টিভস। আচ্ছা, রিসার্চ অবজেক্টিভস এখানে না দিলেও হয়। হাইপোথেসিসটা তো মোটামুটি সবাই বুঝেন কি, মানে আমি যেটা অনুমান করে রাখতেছি আমার রেজাল্ট কি হইব। ধরেন আমরা যেটা নিয়ে কথা বলতেছি প্রথম থেকেই, ক্লাসরুমে অমনোযোগিতা ইউনিভার্সিটি স্টুডেন্টদের। তো আমি ধরেন প্রবলেম নিয়ে কাজ করতেছি, তো মানে প্রবলেম আইডেন্টিফাই নিয়ে কাজ করতেছি। তো আমার হাইপোথেসিসটা কি হতে পারে যে ক্লাসরুমে অমনোযোগিতার কারণে মানসিক স্বাস্থ্য অবনতির থাকার কারণে ক্লাসরুমে অমনোযোগিতা থাকে। মানে মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকলে বা ধরেন স্ট্রেসে থাকলে ক্লাসরুমে অমনোযোগিতা বেশি থাকে। এটা একটা হাইপোথেসিস ধরে নিলাম। তো আমার হাইপোথেসিসটা কি বা আপনার হাইপোথেসিসটা কি এটা লিখে দিলেন। আচ্ছা, রেফারেন্স ফরম্যাটে আসি। যারা ম্যানুয়ালি ধরেন ফোনে বা অনেক সময় যেটা দেখাইলাম জোটেরোতে আপনার জিনিসটা হয়ে যায়, মানে পেপারে সমস্যা থাকলে অটো আসে না বা অটো আসলেও জিনিসটা অন্যরকম হয়ে যায়। তো আপনি ওটা চেক করবেন বা নিজে যদি লিখতে চান সেক্ষেত্রে কিভাবে লিখতে হবো, এটার জন্য অটো ফরম্যাট একটা আপনার জেনারেল রেফারেন্স ফরম্যাট, এটা হলাম আপনার যেমন পেপার থেকে যদি কোনো রেফারেন্স দিই। আর একটা বুক রেফারেন্স ফরম্যাট, আপনি যদি কোনো বই পড়ে, ধরেন একাডেমিক বই হইতে পারে, আপনি একাডেমিক বই পড়লেন ওইখান থেকে কোনো ইনফরমেশন আপনার অ্যাড করতে ইচ্ছা হলো, ওই ক্ষেত্রে বইয়ের রেফারেন্স দিতে পারবেন। আচ্ছা, রেফারেন্সটা আচ্ছা রেফারেন্স কিভাবে মানে রেফারেন্সের ফরম্যাট নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? এটা কি আমি মানে বিস্তারিত বুঝাই দিব নাকি আপনারা পারেন জিনিসটা? আচ্ছা, তাহলে আমি এটা কেটে দেই, লিঙ্ক আরেকটা পাঠাই দিতেছি। এটা সম্ভবত 8 মিনিট আছে। আচ্ছা, আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিতেছি, আপনারা আবার সবাই ওটাতে জয়েন করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, স্ক্রিন কি শেয়ার হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো যেখানে ছিলাম রেফারেন্স ফরম্যাটে, রেফারেন্স ফরম্যাটে আপনার প্রথমে কি হয়, অথর, অথরের পরে আপনার ওকে অথরের আমি একটা পেপার পেড করি সরাসরি। দেখেন এখানে অথরের যে নামটা আছে ডেবি জে পোপ। ডেবি জে পোপ, তো এখানে আপনার নাম আছে 3টা। তো অথর নেম বা রেফারেন্সের ক্ষেত্রে আমরা জিনিসটা কি করব, জাস্ট শেষ নামটা নিব প্রথমে। শেষ নামটা কি পপ। তো আমি প্রথমে আচ্ছা কই গেল এটা, অথর নেম
এই অথর কমা দিয়ে এ ডট এ, তার মানে এখানে আপনার ওয়ার্ড ফেলে যায়, আমি ধরেন এখানে লিখবো। তো এখানে অথরের প্রথমে অথর নেম কি দিব, একদম শেষে যে নামটা আছে পিওপি এটা দিব। তারপরে কমা দিয়ে ওখানে যেটা ছিল এ ডট এরকম। তো এটা মানে হইলাম আপনার প্রথম শুরুতে যে দুইটা নাম ছিল, বা শুরুতে যদি একটা নাম থাকে সেক্ষেত্রে একটা। তো এখানে ধরুন দুইটা অক্ষরের শব্দ আছে, তো এখানে আমি কি করব, দুইটা শব্দের জাস্ট প্রথম অক্ষরটা নেব। প্রথমে আছে ডি, দেন সেকেন্ডে আছে জে। তো আমি জাস্ট এখানে ডি ডট জে এরকম। আচ্ছা, ডিজে হয়ে গেছে এটা, যাই হোক। তো আপনার অথর নেম গেল। তো এরকম যদি তিনজন অথর থাকে সেক্ষেত্রে আমার তিনজন অথরের না প্রথমে কি নামের শেষের অংশ লিখবো, তারপরে শুরুর দুইটা শব্দের প্রথম দুইটা শব্দ ডট ডট দিয়ে লিখবো, তারপরে কমা দিয়ে যতজন অথর থাকবে অতজন অথর লিখবো। আর তিনজন বা একের অধিক যদি অথর থাকে, ধরেন এখানে দুইজন অথর আছে বা চারজন অথর আছে, আমি ধরেন চারজন অথর আছে, একজন লিখলাম, তারপরে বাকি তিনটা লিখলাম, তিনটা লেখার পরে ধরেন 4 নাম্বারে আসলাম। 4 নাম্বার একটারও বেশি অথর থাকলে জিনিসটা আপনার একদম শেষে যে অথরটা আসবে ওখানে এন দিতে হবে, এরকম এন দিয়ে তারপরে আসবে ধরেন এই। তো এটা আপনার ধরেন এর মাঝে 4টা অথর থাকলে এন্ড এর আগে 3টা আসবে, বা 5টা থাকলে এন্ড এর আগে 4টা আসবে, এরকম মানে একটার বেশি থাকলেই একদম শেষ অথরের আগে জাস্ট এন্ডটা আসবে। ওকে, দেন অথরের নামটা গেল। অথরের পরে এখানে কি আছে, আচ্ছা, অথরের পরে শেষ অথরের পরে আমরা কমা দেয় নাই, ইয়ার ব্র্যাকেটে একটা ইয়ার দিয়ে আছে। ওকে, তো এটা ব্র্যাকেটে ইয়ার দিলাম। তো ইয়ারটা এটা কত সালে হয়েছিল, ধরেন এখানে দেয়া আছে 5 আগস্ট 2010, তার মানে 2010 আসবে। 2010, তারপরে ছিল ডট। ওকে, এটার পরে ছিল টাইটেল অফ দ্য আর্টিকেল। ইয়ারের পরে টাইটেল অফ দ্য আর্টিকেলটা কি ছিল এটার, দা। ওকে, এটা টাইটেল। তো আমি টাইটেলটা জাস্ট কপি পেস্ট করতেছি এখানে। ওকে, টাইটেল দিলাম। টাইটেলের পরে আবার ডট দিয়ে টাইটেল অফ দ্য জার্নাল। ওকে, প্রথমে কি ছিল টাইটেল অফ দ্য আর্টিকেলের টাইটেল দিছি, আর্টিকেলের টাইটেল দিছি, তারপর ডট দিয়ে তারপরে দিতে হবে টাইটেল অফ দ্য জার্নাল। জার্নালের টাইটেল কি আছে এখানে, এখানে ধরেন জার্নালের নাম কি, জার্নাল অফ ফার্দার এন্ড হায়ার এডুকেশন। তার মানে আমার এটা লিখতে হবে এখন। তারপরে আবার আচ্ছা, এটার পরে আবার ডট না, এটা পরে ডট না, এটা পরে কমা। কমা দিয়ে তারপরে দিছে এক্স এক্স পিপি। ওকে, এখানে আসে এখন। এখানে আপনার আমি আর্টিকেলের টাইটেল লিখলাম, জার্নালের টাইটেল লিখলাম, তারপরে কমা দিয়ে এক্স এক্স এটা দিয়ে বুঝাইতেছে আপনার ইস্যু নম্বর। দেখবেন প্রত্যেকটা পেপারে আপনার একটা ইস্যু নাম্বার আছে। এখানে দেখেন প্রথমে কি আছে, পেজ নাম্বার, মানে প্রথমে টাইটেলের পরে আছে অথর নেম, তারপরে পেজ নাম্বার। এখানে পেজ নাম্বারের পরে সাল দিয়ে আছে, এটা গেল। আর এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা ভলিউম আছে আর একটা ইস্যু আছে। তো এখানে এক্স এক্স দিয়ে বুঝাইতেছে প্রথমে আসবে আপনার ভলিউম মানে ভি, তারপরে আসবে আপনার ইস্যু। এখানে টাইটেল অফ জার্নালের পরে কি আসবে, প্রথমে ভলিউম দেন আপনার ইস্যুটা আসবে। ওকে, তো এখানে ভলিউম নাম্বার কত, 34। তো আমি এখানে এই যে দেখেন এখানে দিছি এগুলো এরকম। তো আমি ভিও এল দিয়ে 34 দিলাম, তারপরে জাস্ট কমা দিয়ে ইস্যু নম্বর ছিল 3, তারপরে আবার কমা। হ্যাঁ, এটা পরে কমা দিয়ে আছে পেজ নম্বর। এটার পেজ নম্বর কত ছিল, 335 থেকে
45। পেজ নম্বরের পরে ডট দিয়ে ডিওআই নাম্বার। আচ্ছা, তার মানে পেজ দেওয়ার পরে জাস্ট একটা ডট দিয়ে ডিওআই, তারপরে কোলন, তারপরে ডিওআই নাম্বারটা জাস্ট কপি পেস্ট করে দিবেন। এই যে এটা মানে যেটা মানে কি বলে, যে লিঙ্কটা আমরা মানে কোনো পেপার ডাউনলোড না করা গেলে এটা যেটা কপি করে যে সাই হাবে গিয়ে ডাউনলোড করতাম, ওইটা জাস্ট কপি করে শেষে ডিওআই নাম্বার এখানে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা এখানে আপনার করা শেষ, কি বলে রেফারেন্স শেষ। তার মানে এখানে যে এটা মানে কতক্ষণ টাইম লাগলো, প্রায় 5-6 মিনিট সময় লাগলো। এটা আপনার জোটেরো দিয়ে জাস্ট অটোমেটিক হয়ে যেতেছে, বাট জোটেরো দিয়ে করার পরে আপনার পুরো পেপারটা লেখা শেষ হইলে আরেকবার চেক দিবেন। দেখেন এখানে এনডি আছে, মানে এনডি মানে নো ডেট লেখা দেখাইতেছে, মানে অটোমেটিক জিনিসটা ডেট ধরতে পারে না ওরা। তো আপনি এখানে ডেটটা দেখবেন, আবার ডেটটা কত হইব এখানে, ধরুন 2000। আচ্ছা, এটার ডেট ছিল আপনার 2016। ওকে, তার মানে এখানে আপনি ডেটটা অ্যাড করলেন, তারপরে যে রিট্রাইব ফর্ম যে আসে, রিট্রাইব সেপ্টেম্বর ফর্ম এত, এই জিনিসটা আপনার কাটতে হইব। আর রিট্রাইব ফর্ম মানে বুঝাই দিয়েছে আপনার সরাসরি কপি পেস্ট করছে এটা, মানে যেটা বলছিলাম এটা পেপারে দেখছিলেন যে সাইটেশনটাও নিজে অ্যাড করতে হয়েছে। তো যেখানে দেখবেন এরকম ঝামেলা হইতেছে ওটাতে একটু চেক দিবেন যে এই ফর্মেটটা আসছে কিনা জিনিসটা। শেষে আপনার মিসিং আছে কি ডিওআই নাম্বার, ডিওআই নাম্বারের পরিবর্তে রিট্রাইব ফর্ম মানে ওয়েবসাইটের লিংক চলে আসে। তো আপনি এটা এই জিনিসটা জাস্ট রিট্রাইব ফর্ম এর নিচেরটা কেটে জাস্ট এখানে ডিওআই নাম্বারটা অ্যাড করবেন, ডিওআই নাম্বার দিয়ে ওখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। ওকে, তারপরে আপনার এইখানে ওকে এখানে দেখেন সব মোটামুটি সবই ঠিক আছে, এখানে সব ঠিক আছে, এখানে কিছু করার দরকার নেই। আর এটা তাহলে সাইটেশন কি হবো, ধরেন এটার ক্ষেত্রে রেফারেন্সটা গেল, সাইটেশনের পরেরটি আসি রেফারেন্স। তাহলে ক্লিয়ার, কার কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করেন। আচ্ছা, তারপর আসি সাইটেশন। আচ্ছা, অথর তো আপনার অনেকগুলো থাকে, একজন থাকতে পারে, দুইজন বা অনেক 10-12 জন থাকতে পারে। এখন সাইটেশন তো রেফারেন্স তো আমরা একবার অ্যাড করতেছি, দ্বিতীয়বার একটা পেপার থেকে যদি 10টা ইনফরমেশন নেই সেক্ষেত্রে রেফারেন্স একবার অ্যাড করতেছি, বাট একটা পেপার থেকে 10টা ইনফরমেশন নিলে আমার সাইটেশন 10বার অ্যাড করতে হইতেছে। তো এই ক্ষেত্রে আপনার কিছু নিয়ম আছে, যেমন প্রথম সাইটেশন আর দ্বিতীয় প্রথম সাইটেশনের পরে সাইটেশনগুলো একটু ভিন্ন হয়। যেমন ধরেন ওয়ান অথরের ক্ষেত্রে যদি বলি, ওয়ান অথরের ক্ষেত্রে ফার্স্ট সাইটেশন আর পরের যত সাইটেশন সব সেম, দুইজন অথর হইলেও সেম হয়। প্রথম অথর প্রথম সাইটেশন আর পরে যতগুলো সাইটেশন দেন না কেন সবগুলো সেম হইব। বাট যখন আপনার সাইটেশন 3জন বা 3জনের বেশি আসতেছে তখন দেখেন কি হয়েছে, প্রথম সাইটেশনে সবার নাম আসতেছে, দ্বিতীয় সাইটেশনে 4জন অথর থাকলে সবার নাম আসতেছে, 5জন পর্যন্ত অথর থাকলে সবার নামই আসতেছে প্রথম সাইটেশনে। আর সেকেন্ড সাইটেশনে বা থার্ড ফোর্থ এরকম সাইটেশনে কি হইতেছে, জাস্ট প্রথম অথরের নাম আসছে, তারপরে ইটি অল ডট দিয়ে জাস্ট সারটা হয়েছে। ওকে, প্রথমে 5জনেরটা আসি, তারপরে বাকিগুলো যাই। ধরেন ধরেন এটা এরকম 4জনের অথর নাম আছে, এটা তো আপনার পেপার থেকে বের করবেন, আমার পেপার মানে খুঁজে বের করতে হবে, আমি এটা বের করলাম না। ধরেন এরকম 5জনের নাম আছে, তো আপনি এইখান থেকে আপনি এটা ধরেন আপনার দুইবার এই পেপারটা থেকে দুইবার ইনফো অ্যাড করছেন, তো আপনার প্রথম সাইটেশনটা কিরকম হইব, ধরেন এখানে আসছে যে এই লাইনে ওই পেপার থেকে কোনো কিছু অ্যাড করছেন, তো এখানে প্রথম সাইটেশনটা কিরকম হইব, সাইটেশনের ক্ষেত্রে জাস্ট অথরের শিরোনাম বা এটাকে বলে একদম শেষের যে নামটা থাকে, মানে শেষ অক্ষর শেষ শব্দ যেটা থাকে ওটা অ্যাড করি। তো এখানে প্রথমে কি ছিল, প্রথম অথরের ক্ষেত্রে ধরুন এটা আসে, তারপরে ওকে,
আচ্ছা, আরেকটা বলছিলাম যে শেষ অথরের আগে এন্ড দিতে হয়। ওকে, তারপর এন্ড দিলাম। নিয়মটা কি ছিল এটার পরে? তারপরে সাল, ধরুন এটা 2024-এর। ওকে, তার মানে প্রথম সাইট বা প্রথম সাইটেশনটা হইতেছে এটা, চারজন অথরের নাম, মানে নামের শেষের শব্দ আর শেষে সালটা দিলাম। ওকে, তো কইছিল ওটা, ধরুন এই লাইন এড করতেছিলাম আমি, তো এই লাইন আমি এড করলাম এটা, ফার্স্ট সাইটেশন গেল। তারপরে ধরুন এই লাইন শেষ, আরো ধরেন আরো 5-6টা লাইন লেখার পরে এই আরেকটা লাইনে আপনার আবার ইনফরমেশন অ্যাড করলেন কোনো একটা ওই পেপার থেকে, তখন আবার সাইটেশন কি অ্যাড করবেন? দুইজনের অধিক বা হ্যাঁ দুইজনের বেশি অথর থাকলে আমরা কি করতাম, নেক্সট সাইটেশন থেকে জাস্ট প্রথম জনের নামটা নিতাম। তো প্রথমে কি ছিল, এটা লিখলাম, তারপর এটা লেখার পরে ইটি স্পেস অল ডট, তারপরে কমা, তারপরে জাস্ট সাল। ওকে, তারপরে আপনি এটার পরে আপনি যতগুলো ইনফরমেশন নেন না কেন, ধরেন এই ব্যাপার থেকে আরো 10-12টা ইনফরমেশন আপনি নিছেন, আরো 10-12টা সাইটেশন অ্যাড করতে হবে, তো প্রত্যেকবার জাস্ট এইটা এই সাইটেশনটা হইব, এই পুরো সাইটেশনটা জাস্ট প্রথমবার আসে। ওকে, তো সাইটেশন আর আচ্ছা আরেকটা জিনিস আছে এখানে, এটা তো গেলে আপনার 5জন পর্যন্ত, যে 5জন অথর থাকলে এই ওয়েতে হয়। কিন্তু যখন আপনার 5-এর বেশি থাকে, মানে 6 বা তারও বেশি, তখন কি হইব, তখন আপনার এই যে মানে 5জন পর্যন্ত অথর থাকলে কি করতাম, সেকেন্ড বা মানে প্রথম সাইটেশনের পরে যতগুলো সাইটেশন হইতো ওই সাইটেশন গুলোতে যে কাজটা করতাম, মানে শুধু প্রথম জনের নাম নিয়ে ইটিঅল, 5জনের বেশি অথর থাকলে প্রত্যেকটা সাইট মানে প্রথম সাইটেশন থেকে এটা শুরু হইব, যে প্রথম জনের নাম তারপরে ইটিঅল 2008 বা সাল আর কি, যেটা হোক। ওকে, রেফারেন্স আর সাইটেশন দুইটা, রেফারেন্স সাইটেশনে কারো কোনো প্রবলেম আছে না, ক্লিয়ার? আচ্ছা, ধরে নিলাম ক্লিয়ার, যেহেতু কারো কোনো রেসপন্স নাই। আচ্ছা, তারপরে আসি মেথডে। ওকে, তো আমার রেফারেন্স সাইটেশনটা আমরা লাগতেছে কোথায়, ইন্ট্রোডাকশন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা শেষ হয়ে যাবে আজকে, আর বেশিক্ষণ লাগবে না। ওকে, তো আমাদের রেফারেন্স আর সাইটেশনটা কোথায় লাগতেছে, ইন্ট্রোডাকশন পার্টের লিটারেচার রিভিউতে। লিটারেচার রিভিউ শেষ হলে, মানে ইন্ট্রোডাকশন পার্টটা আমার ইনডাইরেক্টলি শেষ, লিটারেচার রিভিউর পরে জাস্ট হাইপোথিসিসটা আমি লিখবো। হাইপোথিসিস আপনি আগেও লিখে রাখতে পারেন, যেহেতু আপনি আগে ড্রাফট করে রাখছেন। ওকে, তারপরে আসবো কোথায়, মেথডে। মেথডে প্রথমে কি হইব, পার্টিসিপেন্ট, সেই জিনিসগুলো প্রথমে একটু বলে আসছিলাম, ওইগুলাই জাস্ট পার্টিসিপেন্টে যে ফ্যাক্টরগুলো আপনি প্রথমে নোট করে আসছেন ওই জিনিসগুলা বিস্তারিত লিখবেন। এখানে স্যাম্পলিং কিভাবে করছেন এটা লিখবেন, ইনস্ট্রুমেন্ট কি কি ইউজ করতেছেন, পারমিশন নিছেন কিনা, কোন কোয়ালিটেটিভ করতেছেন না কোয়ান্টিটেটিভ করতেছেন। আচ্ছা, হ্যাঁ এই জিনিসগুলো আপনার প্রথমে বলে আসছিলাম, তো এখন আর বিস্তারিত বললাম না। আচ্ছা, তারপরে আসি রেজাল্টে। ওকে, রেজাল্টের ক্ষেত্রে আচ্ছা এই মেথড পর্যন্ত তো আমাদের লেখার কাজ থাকে, তারপরে রেজাল্টের ক্ষেত্রে তো রেজাল্ট আগে লিখতে হয় না, মেথড পর্যন্ত লেখার পরে আমি ডেটা কালেকশন করব, ডেটা কালেকশন করার পরে ডেটা অ্যানালাইসিস করব, তারপরে আসবে রেজাল্ট। তো ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার কি কি করতে হয়, বা ডেটা কালেক্ট করলাম, ডেটা কালেক্ট করার পরে ডেটা অ্যানালাইসিসের জন্য কয়েকটা সফটওয়্যার আছে, স্পেসেস আর পাইথন বা আরো অনেক পদ্ধতি ইউজ করে অ্যানালাইসিস করা যায়। অ্যানালাইসিস নিয়ে মানে এখন অ্যানালাইসিসে যাব না, অ্যানালাইসিস আপনার পরে হয়তো যদি ম্যাম করাইতে পারে বা অন্য কেউ করাবে, বা আমাকে করাইতে বললে ওটা আমি পরে করাবো, এখন না, এটা আপাতত অফ। তারপরে ডিসকাশন, আচ্ছা ডিসকাশন রেজাল্টের পরে যতগুলো সেক্টর আছে, ডিসকাশন, কনক্লুশন, মানে রেফারেন্স বাদে সবগুলো আপনার ডেটা কালেকশনের পর করতে হবে। তো ডিসকাশনে জাস্ট যে জিনিসগুলো লিখতে হবে ওগুলা বলে দিই। আপনার প্রথমে কি লিখবেন, মেন রেজাল্ট লিখবেন। মেন রেজাল্ট বলতে আপনার যে রেজাল্টটা আমি পাইছি অ্যানালাইসিসে পরে ওই রেজাল্টটা আমি লিখবো স্ট্যাটিস্টিক্যালি। তারপরে আপনার ওই রেজাল্টটা আমি আমার যে হাইপোথিসিস ছিল হাইপোথিসিসের সাথে মিলছে কিনা, বা না মিললে সেটাও আমি লিখবো, মিললেও লিখবো। তারপরে আপনার কম্পেয়ার করব। কম্পেয়ার বলতে আমি যে লিটারেচার রিভিউটা করছিলাম ওই লিটারেচার রিভিউয়ের যে ইনফরমেশন গুলো ছিল বা যে রেজাল্টটা ছিল ওই রেজাল্টের সাথে আমার রেজাল্টের আমি আরেকটা কম্পেয়ার করে দেখাবো, যে হ্যাঁ আগের রেজাল্ট এরকম ছিল, আমার রেজাল্টে
ভিন্ন আসছে, তার মানে এইখানে কোন একটা কিছু আছে বা এই জিনিসটা হয়েছে এখানে। তারপরে আপনার ফাইনাল ডিসিশন কি, যেহেতু আপনি কম্পেয়ার করে দেখাইলেন কি হয়েছে, দেন আপনি বলতে পারবেন যে এটা হয়েছে মানে আমার ফাইনাল ডিসিশন এটা। ওকে, তারপরে আচ্ছা রেফারেন্স, কনক্লুশন আর রেফারেন্স তো দেখাইলাম। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বা সবাই জিনিসটা বুঝতে পারছেন? ওকে, ধরেন যেহেতু কারো কোনো কোশ্চেন নাই। হুম। না মানে হ্যাঁ, মানে লিটারেচার রিভিউ এর ক্ষেত্রে আপনি লিটারেচার রিভিউ যতগুলো পেপার নেবেন সবগুলো পেপারের সাথে কম্পেয়ার করতে পারবেন। আর লিটারেচার রিভিউ এর ক্ষেত্রে অবভিয়াসলি আপনার কম হইলেও 20টা বা 30টা পেপার তো রাখতে হবে। মানে আমি এই পর্যন্ত যতগুলো পেপার করছি অন্তত 50টার উপরে সবগুলো পেপার রিভিউ করা হয়েছে। মানে একবার কম হইলেও 20টার মতো পেপার আপনার রিভিউ করতে হবে। তো কম্পেয়ারের ক্ষেত্রেও আপনি 20টা পেপার তো আর অ্যাড করবেন না। কম্পেয়ারের ক্ষেত্রে আপনার একদম ধরেন 20টা পেপার আপনি পড়ছেন, ওইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে মিলছে এরকম 4-5টা পেপারের সাথে কম্পেয়ার করে দেখাইতে পারেন। আচ্ছা, তো মানে এই পর্যন্ত জাস্ট ছিল আপনার ডেটা কালেকশনের আগ পর্যন্ত। আমি আমার যে কাজটা মানে ডেটা কালেকশনের আগে তো আমার একটা রিসার্চ প্রপোজাল দিতে হয়, ওই রিসার্চ প্রপোজালটা লেখার জন্য যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো ছিল এইগুলো। তো আশা করি আপনারা যদি বুঝতে পারেন তাহলে রিসার্চ প্রপোজালটা লিখতে পারবেন। তো রিসার্চ প্রপোজালটা লেখার পরে আমরা ডেটা কালেকশন করি, তারপরে বা আমরা নর্মালি আমরা স্টুডেন্ট অনার্স থেকে যে কাজগুলো করি বেশিরভাগ মানে বিশেষ করে যদি বড় কোনো সুপারভাইজার বা বড় কার আন্ডারে কাজ করি, সেক্ষেত্রে ওনারা জাস্ট আমাদের ডেটা কালেকশন পর্যন্ত কাজ করাবে, মানে রিসার্চ প্রপোজাল লিখাবে আমাদের দিয়ে, তারপরে বলবে ডেটা কালেক্ট করো, তারপরে ডেটা কালেক্ট করার পরে অ্যানালাইসিস থেকে শুরু করে ফুল পেপার বা ম্যানুস্ক্রিপ্ট রেডি করা এটা ওনারাই করে। তো আমাদের আপাতত রিসার্চ প্রপোজাল পর্যন্ত শিখে বা ভালো মতো শিখে রাখতে হবো, তারপরে পরেরটা পরে বা ওটা আস্তে আস্তে শিখলাম। বা আপনাদেরকে উনি যদি না শিখে আমি পরে উনি বলে দিলে ওটা শিখিয়ে দিব। এখন আসি রিসার্চ প্রপোজালটায়। ওকে, আমরা আমাদের সিকোয়েন্সটা কি ছিল, প্রথমে টাইটেল পেজ ছিল, রিসার্চ প্রপোজালের প্রথমে টাইটেল পেজ থাকবে, তারপরে অ্যাবস্ট্রাক্টটা থাকবে, অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন থাকবে, মেথড থাকবে, মেথডের পরে যে আপনার মেথডের পরে যেটা ছিল রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন এগুলো থাকবে না। আর মেথডের পরে আপনার বাজেট থাকে। এখানে আমাদের বা বাজেটটা আপনার না দিলে হয়, অনেক ক্ষেত্রে ধরেন আমরা রিসার্চ করতেছি কোনো আমাদের কোনো খরচ হইতেছে না, বা ধরেন খরচ হইলো 500-1000 খরচ হইতেছে, ওটা তো আপনার বাজেটের আসার দরকার নাই। সেই ক্ষেত্রে আপনার মেথড পর্যন্ত ইনাফ, বাজেট লাগে না, তারপরে রেফারেন্স। আর এখানে অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আরো কিছু আসবে, যেমন আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে এখানে অ্যাবস্ট্রাক্টে কি কি অ্যাড করতাম, স্টাডি ব্যাকগ্রাউন্ড, ইম্পর্টেন্স, মেজর ফাইন্ডিংস, কি রেজাল্ট, কনক্লুশন। এখন আমি যেহেতু ডেটা কালেকশন করি না, মানে প্রপোজাল লেখার ক্ষেত্রে তো আমি আর আমার হাতে ডেটা নাই, ডেটা কালেকশন আমি নামি না এখনো। তো তখন আমার কিন্তু এই যে মেজর ফাইন্ডিংস আর কি রেজাল্ট এই দুইটা জিনিস আমার, মানে এই দুইটা জিনিস তখন আপনি কিভাবে দিবেন আমার রেজাল্টের সাথে, তখন এই মেজর ফাইন্ডিংসে আমার বা রেজাল্ট তো আমার নাই, তখন আপনি যে লিটারেচার রিভিউটা করছেন ওই লিটারেচার রিভিউ থেকে আপনি কি বের করছেন বা যে রিসার্চ গ্যাপটা বের করছেন ওইটাই হবে আপনার মেজর ফাইন্ডিংস। মানে এখানে আপনার ডেটা ডেটা থাকবে লিটারেচার রিভিউ, তো অ্যাবস্ট্রাক্টে মেজর ফাইন্ডিংস আর কি রেজাল্টে আপনি লিটারেচার রিভিউ এর যে গ্যাপগুলো বের করছেন ওই জিনিসগুলো অ্যাড করবেন এখানে। ওকে, তো রিসার্চ প্রপোজাল আপনাদেরকে যদি এখন রিসার্চ প্রপোজাল লিখতে বলা হয় আপনারা কি এটা লিখতে পারবেন? তাহলে আপনাদের এখন এটা অ্যাসাইনমেন্ট দিয়ে আপনাদের মানে আমাকে যেভাবে বলা হয়েছে আহ, আপনাদেরকে এ পর্যন্ত জিনিসটা করায়া আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে বলা হয়েছে রিসার্চ প্রপোজাল লেখার। আপনারা আপনারা যে রিসার্চ প্রপোজালটা জমা দিবেন ওইটা আমি আবার ওনাদেরকে পাঠাবো, দেন ওনারা আপনাদের সাথে শুক্রবারে বসবে এটা নিয়ে। এখন আপনারা যদি রিসার্চ প্রপোজাল লেখা নিয়ে কারো কোনো সমস্যা না থাকে সেটা তো ভালো, আর যদি সমস্যা থাকে যে রিসার্চ প্রপোজাল লিখতে কোথাও আটকে যাবেন সেক্ষেত্রে এখনই বলেন। ওকে,
হ্যাঁ, আচ্ছা।